নমস্কার। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। প্রসঙ্গ রবীন্দ্রনাথ। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে, দয়াহীন সংসারে। তারা বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ বিষ্ণাস। বরণীয় তারা, স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজই দুর্দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে। সম্প্রতি আজ থেকে ঠিক দুদিন আগে ত্রিপুরায় আগরতলায় ডাক্তার কুণাল সরকারের সভাপতিত্বে বা সঞ্চালনায় একটি আলোচনা সভায় বিশিষ্ট প্রাক্তন সাংসদ, বিশিষ্ট শিক্ষক এবং বিশ্লেষক মাননীয় জহর সরকার যেভাবে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতার, জনপ্রিয় রবীন্দ্রনাথ, সর্বজন বিদিত রবীন্দ্রনাথ, তাকে আমরা কতটা নিতে পেরেছি বা গোটা সমাজ, বিশ্ব, দুনিয়া, গোটা দেশ, গোটা বাংলা কতটা গ্রহণ করেছি বা করিনি, খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে বললেন। বিষয়টা আমি মন দিয়ে শোনার পর, অনেকেই শুনেছেন হয়তো, আবার অনেকে শোনেননি। যারা শোনেননি তাদেরকে এবার অনুরোধ করব, আমার এই ছোট্ট ক্ষুদ্র প্রচেষ্টা, আমার এই ক্ষুদ্র চ্যানেলে ওই জহর সরকার মহাশয়ের ওই আলোচনা আমি তুলে ধরছি সমাজ মাধ্যম থেকে সংগ্রহ করে। আপনারা একবার দয়া করে শুনুন। রবীন্দ্রনাথকে আমরা কতটা গ্রহণ করেছি বা তার গান, নাটক, তার কবিতা নিয়ে যত চর্চা করি না কেন, হৃদয় কতটা হৃদয়ঙ্গম করে আমরা চলি, তার উপরে একটি আলোচনা। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। মোশনের পক্ষে বলতে আসছেন আমাদের সবার অতি পরিচিত, অত্যন্ত শ্রদ্ধার এবং যার বলা এবং যার বক্তব্য থেকে অন্তত আমি অনেক কিছু শিখেছি, জহর সরকার। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন আমি একটা ছবি তুললাম। ছবিটি তুললাম এই জন্যে যে আমি অবাক হয়ে দেখছি যে আগরতলায় আজকে সন্ধ্যাবেলায় কত লোক জড়ো হয়েছে এই বিতর্ক সভায় শোনার জন্য। শুনতে আমারও খুব ভালো লাগছিল। অনেক রকমের কথাবার্তা হয়েছে, কিছু মনোরঞ্জন হয়েছে, কিছু বিকৃতিকরণ করা হয়েছে, আবার কে কোন দিকে গোল মারছে বোঝা একটু মুশকিল হয়ে যাচ্ছে। মানে অন্তত আমার পক্ষে একটু মুশকিল হয়ে যাচ্ছে, কারণ এ তার হয়ে বলছে, ও তার হয়ে বলছে। আমাকে কয়েক বছর ওই রাজ্যসভায় কথাবার্তা বলতে হতো, সেখানেও একই অবস্থা হতো যে কে কি বলছে পরের দিনের কাগজে পড়তে হতো। আচ্ছা, আমাদের বিষয়টি কিন্তু কাছাকাছি অনেকে আসেননি। আপনারা একটু যদি বিষয়টিকে একটু দয়া করে দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুর যতটা জনপ্রিয়, রবীন্দ্রনাথের জনপ্রিয়তাটা নিয়ে কারো কোনো তর্ক নেই। এই কক্ষে, এই হলে, এর বাইরে বাঙালি জাতির মধ্যে কেউ তাকে অসম্মান করছে না, কেউ তাকে অস্বীকার করছে না, কেউ তাকে কম ধরছে না। ঠিক আছে, এই প্রথমে আমরা এটা স্পষ্ট হয়নি। কিন্তু যতটা বলাতে একটা কম্পারিটিভ ব্যাপার এসে গেল, তাই না? যতটা সম্পূর্ণভাবে কিন্তু প্রান্তিকে বলছে না। বলা হচ্ছে তিনি যতটা জনপ্রিয় ততটা প্রাসঙ্গিক নন। আমাদের পুরো বিতর্ক সভা হলো প্রাসঙ্গিকতা নিয়ে। আমি কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করব, কয়েকটি প্রস্তাব উত্থাপন করব। রবীন্দ্রনাথ বলতে কি শুধু গান, কবিতা? অনেক শুনলাম, তো আরো শুনবো। আপনারা অনেকে আছেন আমার চেয়ে অনেক বেশি জানেন। রবীন্দ্রনাথ মানে আমার কাছে অন্তত, আমি এদের মধ্যে সবার মধ্যে বৃদ্ধ, আমার কাছে কিছু আদর্শ। সে আদর্শের মধ্যে সবচেয়ে বড় আদর্শ হলো উগ্র জাতীয়তাবাদের বিরুদ্ধে রবীন্দ্রনাথ দাঁড়িয়েছিলেন। যখন জাতীয়তাবাদী
সেই পর্যায়ে পৌঁছয়নি। আজকে উগ্র জাতীয়তাবাদ দিয়ে যে যার মতন ধারণা রাখতে পারেন দেশের মধ্যে দেশের বাইরে, কিন্তু এই উগ্র জাতীয়তাবাদ নিয়ে, এই মানবজাতির সংকট নিয়ে তিনি লিখেছিলেন, প্রসঙ্গটা তখনই আসছে যদি তার একটা কথাও একদিনের জন্য মানা হয়ে থাকে। 41 সাল থেকে যখন উনি সভ্যতার সংকট নিয়ে লিখলেন, আজ অব্দি 1 বছরের জন্য কোনো যুদ্ধ বন্ধ হয়নি, তাই না? সত্যি কথা বলুন তো, প্রসঙ্গটা কি? তার একটা তাত্ত্বিক ধারণা, তার একটা দার্শনিক কথা, না আসল সত্য, ধ্রুব সত্য? আসা যাক। আজকে যে অবস্থায় মানব জাতি পড়েছে, যেখানে বিভক্ত হয়ে যাচ্ছে বিভিন্ন উগ্র জাতীয়তাবাদ, উগ্র আমার মুখ দিয়ে বেরিয়ে আসছে, বের করে দিই ফাসিস্টবাদ, বিভিন্ন রকমের জায়গায় দেখা যাচ্ছে প্রত্যেকটি রাজ্যে। এই তো 2 দিন আগে আমাদের হয়ে গেল পাড় ওপার, কে যে কাকে মারলো বুঝে উঠতে পারলাম না। আগেরটা ছিল বালাকোটটা ছিল কাবাডি, চুচু চুচু করে ঢুকে বেরিয়ে এলো। এবার যে কি করেছে আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি প্রচন্ড জাতীয়তাবাদী, আমি বিশ্বাস করি আমার সরকার যা বলেছে সেটাই সত্যি, আমাদের সকলেই করা উচিত। আচ্ছা, এবার চলে আসা যাক উনার দ্বিতীয় ধারণায়। উনি বিশ্ব ভ্রাতৃত্ব চেয়েছিল, একটার সাথে একটা জড়িয়ে আছে। বিশ্ব ভ্রাতৃত্ব কোথাও দেখছেন? এই গতকাল না গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে বিশ্ব ভ্রাতৃত্বের জন্য তারা পাকিস্তানকে টেরর কমিটির চেয়ারম্যান বানিয়েছে। বিশ্ব ভ্রাতৃত্ববাদ। এই পাশের আমাদের বাঙালির আরেকটি ক্ষেত্রে সেখানে কত রকমের উল্টোপাল্টো কথাবার্তা শোনা যাচ্ছে। যাই হোক, কোথায় বিশ্ব ভ্রাতৃত্ব? আমি বারবার বলছি, আমিও বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি, আমিও মানবতাবাদে বিশ্বাস করি, কিন্তু কোথায় সেই প্রসঙ্গটাই তো উঠছে না। প্রসঙ্গ নিয়ে কথা বলুন। এবার আমার মাননীয় বন্ধুদের জিজ্ঞেস করব, রবীন্দ্রনাথ বলেছিলেন কক্ষবদ্ধ শিক্ষায় তিনি বিশ্বাস করেন না। ঠিকই, আমরাও তো ঘুমিয়ে পড়তাম ক্লাসে। ক্লাসে কে শুনে? বিকেলবেলার ক্লাসে মনে হচ্ছে কি ঘুম যখন সবচেয়ে বেশি পাচ্ছে, মাস্টার বাবা বাবা কি বলে যাচ্ছে, সকলেই এই সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। আমাদের কজন আমাদের সন্তানদের গাছতলায় পড়িয়েছি, মুক্ত বিদ্যালয়ে পড়িয়েছি? কে পড়েছে? আপনাদের একজন হাত তুলনে আমার অন্ধকারের মধ্যে হাতটা দেখতে পারবো। ওদেরকেও জিজ্ঞেস করছে। অতএব ওনার শিক্ষা ব্যবস্থার মুক্তাঞ্চল, মুক্ত ধারা নিয়ে আলোচনা করে লাভটা কি? আমরা তো খুব মানিনি রে বাবা, সেই প্রসঙ্গটাই তুলিনি, ওটাকে একটা ছবির মতন তুলে রেখে দিয়েছি। উনি বলেছেন সৃজনশীলতা, অভিব্যক্তি, শিক্ষা দেবে সৃজনশীলতা, শিক্ষা দেবে অভিব্যক্তি। চারিদিকে তাকেই দেখুন না, যা সৃজনশীলতা দেখছি ও বাংলায়, এ বাংলার ত্রিপুরায়, বলে লাভ নেই, সবাই সৃজনশীল হয়ে গেছে। প্রসঙ্গে কথা বলুন, প্রাসঙ্গিক কথা বলুন। সৃজনশীলতাও আমরা সেই শিক্ষা ব্যবস্থার থেকে পাইনি। সকলকে বলা হচ্ছে একটু ভালো রেজাল্ট কর বাবু, আমেরিকায় যেতে হবে, বিশ্ব পুঁজিবাদের কৃতদাস হয়ে কাজ করতে হবে, প্রচুর ডলার পাবি, প্রচুর ডলার পাঠাবি। এখানে কোথায় সেই মুক্তচিন্তা, আত্মপ্রকাশ? এই শিক্ষা ব্যবস্থা থেকে আত্মপ্রকাশ হবে, ওই একই ব্যাপার। কার আত্মা কার প্রকাশ কিছুই বুঝতে পারছি না। এবার আসা যাক নান্দনিক সচেতনতা, ওই একসাথে জড়িয়ে আছে ওনার কথাগুলো পর বলে যাচ্ছে আমি। নান্দনিক সচেতনতা, আরে নন্দন কোথায়? তার আবার সচেতনতা? আপনারা বলুন না, ওরা বলুক কোথায় তারা পেয়েছেন। শিক্ষার মধ্যে দিয়ে আমরা পাবো আনন্দের বিকাশ। বাবা, পরীক্ষার আগে প্রধানমন্ত্রী গিয়ে বলেন নার্ভাস হবেন না পরীক্ষার আগে, মানে বেদনা। কাজের কথায় নেওয়া যাক না, যে আনন্দ যদি শিক্ষার শেষে যদি আনন্দই থাকতো, তবে মাননীয় প্রধানমন্ত্রী গিয়ে ওই বারবার কি মন কি বাত কি বলেন, সেখানে পরীক্ষা কি পরীক্ষা পে চর্চা, হ্যাঁ পরীক্ষা চায় পে চর্চা একটা ছিল না, যাই হোক, আর এখানে উইস্কি পে চর্চাও হয়ে গেল। তো যাই হোক, এখন এই চর্চা মর্চা বাদ দিন, এই নিয়ে কথা। আচ্ছা, এবার আসা যাক ওনার বক্তব্য সামগ্রিক শিক্ষা। সামগ্রিক শিক্ষা কি? আমরা তো যত শিক্ষা বাড়াচ্ছি তত সংকীর্ণ হয়ে যাচ্ছি, নিজের সাবজেক্টের বাইরে একটা কথা কেউ বলতে পারে না, তাই না? আর বাকি যে কথা বলছে সেগুলো সব এসছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির থেকে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর ফেসবুকে সার্কুলেশন থেকে যতটুকু জেনেছে সেই দিয়ে কথা হচ্ছে। এরপরে প্রত্যেকটা ব্যাপারে আপনি দেখুন, এই 2 দিন আগে হয়ে গেল পরিবেশ অনুষ্ঠান,
5 তারিখ জানেন, একবারও রবীন্দ্রনাথের নাম তুলেছে কেউ? যিনি বৃক্ষরোপণ শুরু করেছিলেন, যিনি বনসৃজন শুরু করেছিলেন, কিসের প্রাসঙ্গিকতার কথা বলছেন? একটা প্রোগ্রাম আছে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে পরিবেশ নিয়ে, যেখানেই আপনি দেখবেন সেখানে যে গ্রাম উন্নয়নে 25 জন লোকের নামে হয়ে গেছে। 25 জন মধ্যে 23টা প্রোগ্রাম প্রাইম মিনিস্টার গ্রাম উন্নয়ন প্রোগ্রাম ইত্যাদি ইত্যাদি বলে, গোটা দুয়েক বোধহয় দীনদয়ালের নামে আছে। যাই হোক, যার নামেই থাকে, একটা ছোটখাটো স্কিম করে দাও না বাবা রবীন্দ্রনাথের নামে। কেন গ্রাম উন্নয়ন নিতে সবচেয়ে প্রথম উনি তুলেছিলেন। আপনারা যে কোনো বিষয়ে রবীন্দ্রনাথের যে কোনো দর্শন, যে কোনো কিছু নিয়ে কথা বলুন, আমরা সকলেই একমত। কি মহৎ ব্যক্তি ছিলেন, মহৎ কথা বলে গেছেন, প্রাসঙ্গিক নয় তার একটা কথাও আমরা মানিনি, তার একটা প্রোগ্রামকেও আমরা সফল করতে পারি। এই বলে বক্তব্য শেষ করছি। নমস্কার। খুব স্বল্পতে মাননীয় আইনজীবী এবং রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় সামান্য আলোচনা করলেন, যেটাও আমাদের কাছে খুব প্রাসঙ্গিক মনে হয়েছে। দেখতে থাকুন, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রচুর অকপট আছে। রবীন্দ্রনাথের কথা যদি বলতেই হয়, বিশেষ করে আমাদের সমাজ জীবনে, তখন আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যেমন কবিতার মধ্য দিয়ে, গল্প উপন্যাসের মধ্য দিয়ে তার বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, তার থেকেও অনেক বেশি গভীরভাবে তিনি ব্যক্ত করেছেন তার বিভিন্ন প্রবন্ধে। যেমন নববর্ষ প্রবন্ধে গুরুদেব এক জায়গায় লিখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমি মনে করি এটা প্রত্যেক ভারতবাসীর বা প্রত্যেক বিশ্ববাসীরই মনে থাকা দরকার। বিশেষ করে আজকে যখন যারা ক্ষমতায় আছেন তারা চার্লস ডারউইনকে বাদ দিতে চাইছেন, তারা বিবর্তনবাদকে অস্বীকার করতে চাইছেন, সেই সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ কি বলেছিলেন নববর্ষ প্রবন্ধে আমরা শুনি। মানুষ যখনই মানুষের ঘরে জন্মগ্রহণ করেছে তখনই বিধাতা তাকে বলেছেন তুমি বীর। তখনই তিনি তার ললাটে জয় তিলক এঁকে দিয়েছেন। পশুর মতো আর তো সেই ললাটকে সে মাটির কাছে অবনত করে সঞ্চরণ করতে পারবে না। তাকে বক্ষ প্রসারিত করে আকাশে মাথা তুলে চলতে হবে। তুমি মুক্ত হও, আপনার মধ্যে তুমি বদ্ধ থেকো না, ভূমার মধ্যে তোমার প্রকাশ হোক। এই যে মানুষ পশুর থেকে মানুষে উত্তরণ এবং সেখান থেকে ব্যক্তি মানুষ থেকে বিশ্ব মানুষে পরিণত হওয়ার যে তত্ত্ব, যেটা রবীন্দ্রনাথ আমাদের শিখিয়েছেন, যদি আমরা সেটাকে উপলব্ধি করতে পারি তাহলে আমরা কে কোন ধর্মের, কে কোন বর্ণের, কে কোন দেশের, এ বিষয় নিয়ে কোনো বিতর্ক হবে না। কেন মানুষ সে ভূমার মধ্যেই নিজের আত্মপ্রকাশ করবে। এই চিন্তা থেকে যদি আমরা নিজেদের চিন্তা প্রসার ঘটাতে পারি তাহলে কিন্তু গোটা পৃথিবী জুড়ে মানবতার যে মূল সূত্র, সেই সূত্রটাকে আমরা প্রতিষ্ঠিত করতে পারব। সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ টাউন প্ল্যাটফর্ম, বেলকিমিনের পাশে।